দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন রাজনীতিতে নির্বাচন যতটা এগিয়ে আসছে ততটাই নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা, পরস্পর দোষারোপের সংস্কৃতি এখনো বিদ্যমান এবং তার সাথে বড় দলগুলো একে অপরকে নানাভাবে আক্রমণ ঘায়েল করার চেষ্টা করছে। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন জামাত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম। ডক্টর করিম, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে আছেন এস এম সাইফ মুস্তাফি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি। সাইফ, আপনাকেও স্বাগত। এবং আছেন প্রফেসর নাহরিন ইসলাম খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যার শিক্ষক। প্রফেসর খান, আপনাকেও স্বাগত। ডক্টর করিম, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, বিএনপির খুবই সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটি মন্তব্য করেছেন, সেইটা হচ্ছে যে একদল মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে আর একদল 24কে বিক্রি করছে। বোঝাই যাচ্ছে যে এই দুই দলের কোনোটাই হয়তো বা আপনার দলটি না, কিন্তু ধরেন 24 হচ্ছে নিকটতম অতীত, 1 বছর 1 মাস যে গণ অভ্যুত্থানের কথা বলা হয়, এখনই সেটি কোন একটি রাজনৈতিক দল বিক্রি করছে এবং সেটি আরেকটি বড় রাজনৈতিক দল অভিযোগ করছে। সেইটা আসলে আমাদের রাজনীতিতে কি বার্তা দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সম্মানিত আমার শ্রদ্ধেয় সহ আলোচকবৃন্দ, আপনি যেটা বলেছেন, আসলে আমাদের এই অভ্যুত্থানটাই হয়েছে যে আমাদের যেই ফ্যাসিবাদী ভাষা, একে অন্যকে গায়েল করা অথবা আমাদের একে অন্যকে আমাদের প্রতি পরম সহিষ্ণুতার যে অভাব, বিগত 15 বছর আমরা এগুলোই দেখেছি যে গায়েল করবার রাজনীতি। আমি মনে করি আজকে আমাদের সিনিয়র একজন নেতা যেটা বলেছেন, এটি হয়তো ওনার পার্সোনাল কোনো হতাশা থেকে কিনা অথবা ওনার কি এজাম্পশন পার্সোনাল, সেটা উনি ভালো বলতে পারেন। বিএনপির আসলে 24 নিয়ে কিন্তু আমি সেদিনও বলেছিলাম যে আমাদের দুটি জায়গাকে ওন করতে হবে। এই বাংলাদেশের জন্ম 71-এর মধ্য দিয়ে, আর আরেকটি হচ্ছে আমাদের 24, আমাদের 53 বছরে আমাদের যেই আমরা ডিপ্রাইভড হয়েছিল দেশের মানুষ, সেই জায়গা থেকে মূলত 24-এর জন্ম। এবং এটি কোনো দলীয় ব্যাপার ছিল না। আপনি বাংলাদেশের ইতিহাস না, ভারতীয় উপমহাদেশের ইতিহাস, আরও পৃথিবীর যেখানে যাবেন, 24-এর আন্দোলনটা ছিল অন্যরকম, অর্থাৎ সবার অংশগ্রহণের মূলক একটি আন্দোলন। এবং এটি আন্দোলন শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে। কিন্তু সেই জায়গা থেকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এই আন্দোলনের ব্যাপারে আমরা এগুলো আসলে বলতে চাচ্ছিলাম না। আমরা বরাবরে বলেছি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমাদের শহীদ সংখ্যা কত, আমরা কিন্তু এটা কখনো বলি নাই এবং আমরা বলবো না। কেন বলবো না? কারণ আমরা মনে করি আন্দোলনটা সবার, এখানে ছাত্র জনতার সাধারণ মানুষের যেই স্যাক্রিফাইস, সেটাকে আপনি তাহলে কোথায় নেবেন? নিঃসন্দেহে আপনাকে হয় দলের সংখ্যা হিসাব করতে হবে, আর নচেত আপনি তাকে ওন করবেন না। আমরা এই জায়গায় এসে এই আন্দোলনের 2 দিন 3 দিন আগেও কিন্তু এই দলের মহাসচিবকে বলতে শুনেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন এই আন্দোলন ছাত্রদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেটা তো কৌশল হতে পারে। সেটা ওনাকে জিজ্ঞাসা করলেই ভালো। এবং এরপরে আমরা দেখলাম যে এই আন্দোলনের মধ্য দিয়ে তাদের বিভিন্ন সময়, অর্থাৎ যারা ফ্রন্ট লাইনে নেতৃত্ব দিয়েছে, যদিও তারা এখন দল গঠন করেছে, অনেকেই এই দলের সাথে যুক্ত, তাদের সাথে তাদের এক ধরনের টানাপোড়েন, এক ধরনের অনেককে তুচ্ছতাচ্ছিল্য করা, তাদের কৃতকর্মের জন্য পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের সেটা ভিন্ন, কিন্তু এই আন্দোলনে তাদের যে কন্ট্রিবিউশন, সেটা অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। সেই জায়গা থেকে আমরা এই 24-এর আন্দোলনকে আমরা এটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছাত্র জনতার সার্বজনীন একটা আন্দোলন মনে করি। এই ব্যাপারে আমরা মনে করি এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আন্দোলন, সুতরাং ওই জায়গাটা আমরা আপনি একটা লাইন বলেছিলেন যে আমাদের দুইটা জায়গাকে নিয়ে মানে একটা একতাবদ্ধ থাকতে হবে, তার একটা 71 আর একটা 24, এবং এই দুইটা নিয়ে এটি কি আপনার ব্যক্তিগত অবস্থান নাকি এটি দল হিসেবে জামাত ইসলামের অবস্থান? মানে 71 প্রশ্নে জামাতের অবস্থান নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, অভিযোগ না, খুবই পরিষ্কার। আমাদেরকে 71 প্রশ্নে বাংলাদেশ জামাত ইসলামীকে যে ব্লেম দেয়া হচ্ছে, সেই ব্লেম তো অলরেডি আমাদের অনেক লাইফ স্যাক্রিফাইস করার মাধ্যমে সেটি কিন্তু ডিসাইডেড হয়ে গেছে। অর্থাৎ আমাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ পলিটিক্যালি করতে না পারা, দ্যাট ইজ ওয়ান সাইড।
কিন্তু ফৌজদারি অপরাধের সাথে জামাতকে যুক্ত করে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধের যে কর্মকাণ্ড নিয়ে বিচার হয়েছে, সেটা তো অলরেডি আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। কিন্তু পরবর্তীতে আজকের সুপ্রিম কোর্ট একই মামলা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার মাধ্যমে তাদের বক্তব্য তারা কিন্তু দিয়েছে, সে রায়ের আমরা অপেক্ষা করছি। এবং আপনি ব্রিটেনের আদালত এই ব্যাপারে কিন্তু তাদের মিসক্যারেজ অফ জাস্টিস বলেছে, জেনোসাইড অফ জাস্টিস পর্যবেক্ষণ দিয়েছে। সুতরাং এর মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর ৭১ প্রশ্নে এবং ৭১ পরবর্তীতে আমাদের একজন নেতাকর্মী কর্তৃক কোনো ধরনের কার্যক্রম, অপরাধ অথবা এগুলো আপনি কোনোটাই কিন্তু এখানে পরিষ্কার। আমি আপনাকে এখন একটু থামাই, আমি ডক্টর নাহরিন আপনার কাছে যেতে চাই। আমি সাইফ ইচ্ছা করে আপনার কাছে পরে আসছি, কেন আসছি সেটা পরে বলছি। ৭১ বিক্রি করেছে, ২৪০০-কে আরেক দল বিক্রি করছে। এই দলটা আসলে আমরা যা বুঝি ওনার বক্তব্য থেকে উনি এনসিপিকে মিন করছে। এনসিপি আসলে কিভাবে ২৪কে বিক্রি করলো, বা বিক্রি করার জন্য যে জায়গাটা দরকার, ধরেন আওয়ামী লীগ ৭১কে বিক্রি করেছে, সেজন্য আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়েছে, প্রকল্প পাস করতে হয়েছে। এনসিপিকে আসলে সেরকম কোনো সুযোগ পেল, নাকি এটি আসলে কেবলই একটা পলিটিক্যাল রেটরিকের কথা বললেন? এটা কি পলিটিক্যাল রেটরিক মিশু? কারণ হচ্ছে যে গত এক বছরে আমরা যদি প্রথম কয়েক মাসের কথা আমি বলবো না, কিন্তু এনসিপি যখন একটি দল হিসেবে আত্মপ্রকাশ করলো ফেব্রুয়ারির ২৯-এ, তার আগের থেকে মোটামুটি যে আপনি যদি তাদের কথাবার্তা বা যে কোনো কিছু দেখেন, আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে ২৪ আগে, তাই না, ৭১কে অনেক ক্ষেত্রে নানও করা হয়েছে। আমি বলিনি, মানে আমি কথা শেষ করি, আমি বলিনি যে এনসিপি বলেছে, কিন্তু অ্যাক্টিভিটিসে, সব কিছু তো আর মুখে বলতে হয় না, তাই না। বা এনসিপির অনেক কিছুর মধ্যে, অনেক কথাবার্তার মধ্যে আপনি দেখবেন যে তাদের যে ভাষাগত ব্যবহার, যে অডাসিটি বা কিছু, এবং সমস্ত ক্রেডিট নিজেদের মধ্যে দেয়া, এবং শুধু তো এনসিপি না, মানে আমরা তো মোটা দাগে এনসিপি বলতে ছাত্রদেরই বুঝি, তাই না, বৈষম্য বিরোধী ছাত্রদেরকেই বুঝি। এবং আপনি দেখবেন যে এটা শুরুটা কিন্তু হয়েছিল সেই নিউ ইয়র্কে, যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে মাস্টার মাইন্ড এবং ছাত্ররাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। ওই যে কথাটার পরে এক ধরনের পাওয়ার, এক ধরনের ক্ষমতা এই ছাত্ররা ফিল করা শুরু করলো। তারপর থেকে এখন আপনি ২৪কে বিক্রি করছে যদি বলা হয়, এটাকে আপনি রেটরিক হিসেবে দেখবেন না। এই কারণেই আপনি দেখেন ২৪ নাম দিয়ে, যে আমরা ২৪-এর যোদ্ধা, না, এগুলো দিয়ে চাঁদাবাজি হয়েছে বহু জায়গাতে। আপনি ২৪-এর নাম দিয়ে এনসিপির বড় বড় নেতারা এখন জোর গলায় বলে দেয় যে ইলেকশন হবে না, তাদের টপ নেতারা বলেন, তাই না। তাদের যে বিষয়গুলো আপনি দেখেন বাংলাদেশে, তাদের রাজনৈতিক দলের ভেতরে, ইভেন আমি এটাও বলবো জেন্ডার বেসড যে প্রবলেমগুলো হয়েছে, সমস্ত কিছুর মধ্যে এনসিপি এমন করে নিজেকে জড়িয়ে ফেলেছে। সেই জড়িয়ে ফেলাটাই আসলে কিন্তু এই জুলাইকে এক ধরনের বিতর্কের জায়গায় নিয়ে গেছে। অথচ এটা কি আমাদের চাওয়া ছিল? এটা কিন্তু আমাদের চাওয়া ছিল না। আমরা কিন্তু সবাই চেয়েছিলাম যে একটা দল আসুক বাংলাদেশে, তাই না, একটা দল আসুক যারা কথা বলতে পারবে, আমাদের তরুণ ছেলেমেয়েরা। কিন্তু আপনি যে প্রত্যাশাটা নিয়ে এই দলটা এসেছিল, আপনি কি সেই প্রত্যাশাটা কোথাও দেখেছেন? এনসিপি যে বড় নেতা বলেছেন যে ইলেকশন হতে দেয়া যাবে না, তিনি কিন্তু গোপালগঞ্জে, আপনার মনে আছে, তিনি খুব স্পষ্ট গলায় বলেছে আমরা যুদ্ধ ঘোষণা করতে চাই। একটা দলের মানে কোনো দায়িত্বশীল পদে থেকে মানুষ যুদ্ধ ঘোষণা বলতে পারে? মানে সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন। তো তারপরে দেখেন জুলাই কিন্তু যেভাবে করে বিক্রি হচ্ছে, নামের একটা বাণিজ্য। আপনি দেখেছেন যে ৭১ নিয়ে রেস্টুরেন্টও হয়েছে ঢাকায়। জুলাই নিয়ে দেখেন, আপনি পৃথিবীতে তো আমার ধারণা অনেক দেশে গেছেন মিশু, কোনো মাসের নাম দিয়ে বিশ্ববিদ্যালয় দেখেছেন? ৩৬ জুলাই নামে বিশ্ববিদ্যালয়, তাই না। কত কিছু চাওয়া, মানে এই জুলাইকে ঘিরে। কেন আমরা এই জায়গাটাতে, আমাদের কেন সবসময় উপমার পেছনে ঘুরতে হবে মিশু, তাই না। এই সময়ে এসেও, মানে স্বাধীনতার এত বছর পরে এসেও যদি আমরা খুব উপমা সর্বস্ব হই, তাহলে কি এটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে? তো সমস্ত জায়গা থেকে আমি মনে করি তো ক্ষমতায় নাই কোনো ফরম্যাটেই। আপনাকে কে বললো মিশু এনসিপি ক্ষমতায় নাই? মানে ক্ষমতায় কি সব সময় যে থাকে তাকেই আপনি চোখে দেখেন? আপনি তো তাকে চোখে দেখেন না। অনেক সময় পর্দার আড়ালেও অনেক কিছু ক্ষমতাবানরা থাকে। আপনি এনসিপি ক্ষমতায় নাই, এনসিপির মানে যারা খুব ক্লোজ, আপনি মানে আমি এগুলাকে বারবার বলতে চাই না, এরকম কথা বহুবার আসে, আমরাও জানি, আপনিও জানেন, ক্ষমতার মধ্যে এনসিপি নাই। যদি ওই কথাটাতেই আবার ফেরত যায় যে খুব মানে নির্বাচন কমিশন বলছে ইলেকশন হবে, আর তাদের একজন দায়িত্বশীল নেতা বলছে ইলেকশন হবে না, খুব বললি বলছে। এই কথাটা তো খুব ক্ষমতাবান মানুষরাই বলতে পারে। ক্ষমতায় থাকা মানে কি শুধু একটা পদ আর পদবিতে থাকা? সেটা তো
না। মানে আপা, বাংলাদেশে আমি খুব একটা প্রশ্ন করতেই চাই, ধরেন শেখ হাসিনা যখন প্রবল পরাক্রমশালী, তখনও তো এই এনসিপির এখন যারা নেতা তারা তখন শিক্ষার্থী বা বৈশ্য, তখনও তো তারা গলা উঁচিয়ে কথা বলেছে। কতদিন তখনও মিশু, কতদিন? 36 দিনই ধরেন হ্যাঁ, বলেছে, কিন্তু একদিন কিন্তু 36 দিন। কিন্তু আপনি কি এটা মনে করেন না, আমি জামাতে ইসলামের কথাও বলবো, ওই যে ভাই একটা কথা বলেছেন, আমি লিখেছি যে উনারা শহীদের সংখ্যাটা জুলাই দিতে পারেন না, হ্যাঁ, বা দেন না, বলতে চান না। কেন বলতে চাবেন মিশু? কারণ উনাদের দলের যারা শহীদ হয়েছেন তারা তো কোনো না কোনো দলের নাম লেখানো ছিল, তারা তো গুপ্ত অবস্থায় ছিল। আপনি কি একটা শিবিরের নাম লেখানো ছেলেকে দেখাতে পারবেন? তারা তো আওয়ামী লীগ হয়েছিল, তারা তো অন্য দলের মাঝখানে ছিল। ইভেন আমি জানি না মিশু, মানে শিবির বা জামাত করা লোকজন তাদের যে আইডেন্টিটির সমস্যা, সেটা হচ্ছে যে আপনি খুব জোর গলায় কাউকে বলতে পারবেন না যে উনি জামাত করে, বা আমি জানি না মিশু যে আপনি জামাত করেন কিনা, আপনি জানেন না আমি শিবির করি কিনা, কারণ এটা কমপ্লিটলি একটা বাইরের আবরণ, অন্যরকম, ভিতরে আপনি অন্য দলকে ধারণ করেন। তো যখন আপনার দলে আপনি একটা তালিকা প্রকাশ করতে যাবেন, আপনার তো কাগজপত্র লাগবে যে এই দলে আমার কর্মী, তাই না? যেটা বিএনপি দেখাতে পারে, কারণ গত 17 বছরে দেখবেন যে যত কিছু হয়েছে এই দলগুলার কিন্তু খোলস পাল্টাতে হয়নি। বামেরও অনেককেও আপনি দেখবেন খোলস পাল্টাতে হয়নি, কিন্তু ওনারা তো সবসময় একটা সুবিধাজনক জায়গায় তার ভেতরে ছিল, তাই না? জি, আপনাকে একটু থামাই। সাইফ, আপনার কাছে সেই একই প্রশ্ন, এবং সেই প্রশ্নটা আরেকটু জোরালো হলো খসরু সাহেবের যে বক্তব্য, সেই বক্তব্যকে প্রফেসর নাহরিন বেশ কিছু উদাহরণ দিয়ে যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করলেন। আপনি কিভাবে খণ্ডন করবেন? আসলে কি আপনারা তাহলে 24কে বিক্রি শুরু করেছেন, যেভাবে আওয়ামী লীগ 71কে নিজের করে বা সেটাকে বাণিজ্যিকীকরণ করার অভিযোগ উঠেছিল? আমি অনেকগুলো ঘটনা উল্লেখ করি। ধরেন যে তার আগে আমি 71 প্রশ্নটা আমি আরেকবার উল্লেখ করতে চাই, যে যেভাবে একটা বাইনারি সেট করে দেওয়া হচ্ছে 71 এবং 24কে মুখোমুখি করার চেষ্টা করছে, এটা খুবই দুঃখজনক। আমরা কোথাও কখনো বলিনি যে 24-এর আগে 71। আপনি নিজেও বললো যে আচরণে সে হয়তো ফিল করেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই 71-71ই আমাদের মুক্তিযুদ্ধ হবার পরে আমাদের বাংলাদেশটা নামক যে দেশ, সেটা যদি স্বাধীন না হতো তাহলে 24-এর তো প্রশ্নই আসতো না। তো 71কে আলাদা রাখতে হবে। মানে এটা এনসিপির অবস্থানের কথা? হ্যাঁ, এটা এনসিপির অবস্থান, পরিষ্কার। এখন হচ্ছে যে আমি কয়েকটা বর্ণনা দিই, যেহেতু মানে বিক্রি করার কথা আসলো। একজন খুব জনপ্রিয় ওনাদের নেতা আছে, বিভিন্ন চাঁদাবাজি, তারপরে টিভি সেন্টারগুলো দখল করতে গিয়েছিল, নয়ন নামে একজন নেতা, যুব দলের। হ্যাঁ, যুব দলের। তো তার একটা মানে খুব পপুলার যে একটা ডায়লগ, যে তারেক জিয়া জানেন নাকি, তারেক রহমান জানেন? হ্যাঁ, তারেক রহমান জানেন নাকি, কি আপনি জুলাইয়ের নায়ক আপনি। তো এই যে এরকম করে ফ্রেমিং করা হচ্ছে, তারেক রহমান সাহেব হচ্ছে ওই পর্দারা মানে ভেতর থেকে দেখছে, খুশি হচ্ছে, এবং এগুলো তো আরো প্রমোট করা হচ্ছে। আবার আপনি যদি দেখেন যে প্রথম কোন দল আসলে এই আন্দোলনটাকে দলীয়করণ করার চেষ্টা করলো বলেন তো? এটা মানে ছাত্র দলের এত মানে 100, 200, 400, 500 এরকম করে যে সংখ্যা দেওয়ার তত্ত্ব, এটা কোন দলটা করছে বলেন? আমি আপনার কাছে কোশ্চেন করছি। আর কোন দলই বোধহয় দলীয়ভাবে সংখ্যা বলেন নাই বিএনপি ছাড়া। হ্যাঁ, তো বিএনপি করছে। তো বিএনপির প্রথমে বললো এরকম যে দলীয়করণ করা হয়েছে, কিন্তু আপনারাও অনেকবার বলছেন যে এই আন্দোলনটা, না, কিন্তু বিএনপির যারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন তাদের তালিকা প্রকাশ কেন অন্যায় হবে? তালিকা প্রকাশ তো অন্যায় হবে না ভাই। আমি আপনাকে ভালো করে বলি যে এই আন্দোলনটা যখন হওয়ার সময় তো আসলে একটা কোনো দলীয় আন্দোলন ছিল না। না, দলীয় আন্দোলন তো ছিল না, এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে একটা আন্দোলন। সেখানে দলমত নির্বিশেষে সবাই এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস এদের পেছনে যে দাঁড়াইছে। এখন ওই যে ভাইয়ের একটা কথা বলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা তখন বলছে যে এটা ছাত্রদের আন্দোলন, আপনি বলছেন এটা কৌশলগত তো হতে পারে, ঠিক আছে, ধরে নিলাম কৌশলগত, কিন্তু যেই ছাত্র নাহিদ ইসলাম 3 তারিখে তার মানে মৃত্যু পরোয়ানা মানে সই করে এক দফার ঘোষণা দিল, তো তাদেরকে আপনারা সেই জায়গাটা মূল্যায়ন করবেন না? 1 বছরের মধ্যেই তারা এখন আপনাদের কাছে ভিলেন হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে তারা আপনাদের কাছে জুলাই নিয়ে চেতনা নিয়ে ব্যবসা করার লোক হয়ে যাচ্ছে। এটা তো খুবই দুঃখজনক। এই 1 বছর আগেও তো বিএনপি কখনো চিন্তাই করতে পারছিল না, এই আপারাই চিন্তা করতে পারছিল না যে তারা কখনো ক্ষমতায় আসতে পারবে, তারা কখনো। আপনাকে এইভাবে বলাটা আপনার ঠিক হচ্ছে না, তাই না? আপনি কি জানেন যে আমি পোস্টেড কিনা? না, আপনি বিএনপি সমর্থন করেন, এটা তো সত্য। আমি সেটাই বলছি যে একজন ক্ষমতার কোনো সম্পর্ক নেই। আমি বলছি যে আমি আপনাকে যেটা বলার চেষ্টা করছি, একজন বিএনপির সাপোর্ট হিসেবে তো আপনারা চিন্তা করেন, আমি সেটা বলছি। হতে পারে, কিন্তু হ্যাঁ, আমি সেটাই বলছি, আপনারা ক্ষমতায় মানে এইটার মধ্যে আমি এক্সপান্ড করলাম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আমার পুরো কথাটা তো শুনতে হবে, কথা শুনেন তারপরে বলেন। বলার ওয়েটাও সুন্দর হতে হবে। হ্যাঁ, জি। তো আপনারা যেটা হচ্ছে যে বললাম যে যারা আসলে বিএনপি সমর্থন করে,
বা যে বিএনপি রাজনীতিটা করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে নিজেদেরকে সুশীল হিসেবে রাজনীতিতে তারা বিএনপিকে সার্ভ করে, তো সেই মানুষগুলাও কখনো চিন্তা করতে পারে না। আমি তাহলে এখানে একটু বলি মিশু। আচ্ছা, আমার না, কথাটা just একটু। আমার কথাটা কিন্তু please, না, সেটা আমার হয় না। কথা যেভাবে শেষ করতে বলছে দিয়ে আপনার কাছে আসবো। আমার কথার মধ্যে প্লিজ না, কিন্তু কথা হচ্ছে আপনারা কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবে? শুধু বিএনপিকে আমার বলছেন। কথাটা শেষ করে তারপর বলেন। আমরা ভেবেছি দেখে আমরা রাস্তায় ছিলাম। ঠিক আছে, হ্যাঁ। সেটার উত্তর আমি দিব। জি। তো তখন হচ্ছে যে আপনারা দেখেন যে তাদের থেকে আমরা শুনতাম যে যারা বিএনপি করতো, আমাদের ফ্যামিলিতে অনেক বিএনপি রাজনীতিবিদরা আছেন, সাপোর্টাররা আছেন, তারাও কখনো বলছে যে আপা মরার আগ পর্যন্ত আমরা আর এই ক্ষমতার মধ্যে আসতে পারবো না। তারপরে আমরা হচ্ছে যে 2041 সালের আগে তো মনে হয় সম্ভবই না। তো এইরকম অনেক আলাপ আলোচনা শুনছিলাম, স্পেশালি 7 জনের ইলেকশন হওয়ার পরে, যে ইলেকশনে তারা আসলে নির্ভর করতেছিল যে আমেরিকা কখন স্যাংশন দিবে, তারপরে অমুক দেশ কখন এটা করবে ওটা করবে। নিজেদের সাংগঠনিক জায়গা থেকে পুরো জিরো ছিল তারা। না, 17 বছর ধরে, আমি বলি একটু, 17 বছর ধরে তাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, রাজপথে একদম যাতা অবস্থা করে গেছে, তাদের লাখ লাখ কর্মী জেলেও ভরা হয়েছে, কিন্তু সাংগঠনিকভাবে একটা রিস্ক টেকারের যে জায়গা সেটা বিএনপি কখনো নিতে পারেনি। তারা সবসময় সেফ খেলছে। যারা বিএনপির বড় বড় লিডাররা আছে, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে লিয়াজু করেছিল যারা বাইরে ছিল। যারা বাইরে ছিল, আমার প্রশ্নটা ছিল যে আপনারা 24 কেজি বিক্রি করছেন না, যেটা দাবি করছেন, সেটা কিভাবে প্রমাণ করবেন? আমরা যদি মানে 24কে বিক্রি করতাম, তাহলে তো ধরেন যে আমরা যে এত এজেন্ডা নিয়ে কথা বলছি, আপনি বলেন তো মানে একটা কোনো এজেন্ডা কি বাস্তবায়ন হয়েছে কিনা? মানে চুপ পরিষদ থেকে শুরু করে, নতুন সংবিধান থেকে শুরু করে, গণপরিষদ নির্বাচন থেকে শুরু করে, যে কোনো একটা ইস্যু আমাকে বলেন যে এনসিপিটা চাইছে, এটা হইছে। কিন্তু তারেক জিয়া সাহেব যেটা চায় লন্ডন থেকে বসে, সেটা হয়ে যায়। তাহলে কি গণ অভ্যুত্থানটা ব্যর্থ হলো? আমি বলতে চাই না যে গণ অভ্যুত্থান ব্যর্থ হলো, কারণ এখনো সে সময়টা আসেনি বলার। আমরা চাই না যে আসলে গণ অভ্যুত্থানটা ব্যর্থ হোক। যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা চাই যে গণ অভ্যুত্থানটা যেন সফলতার দিকে যায়। আমি আপনাকে একটু থামাই রেজল ভাই, আপনার কাছে আরেকটা জিনিস, এনসিপির খুবই প্রভাবশালী নেতা সামান্তা বলেছেন 2টি দল অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, এবং এই 2টি দল কোনটা সেটিরও তিনি নাম বলেছেন, একটি বিএনপি আর একটা আপনারা। এবং বিএনপিও বিভিন্ন সময় বলে আপনারা আসলে অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন, আবার আপনারা অনেক সময় বলার চেষ্টা করেন বিএনপি অন্তর্বর্তী সরকার চালাচ্ছে। সাহেবদেরকে অনেকে বলে তারা কিংস পার্টি, ফলে তারা চালাচ্ছে, একটু আগে আপাও বললেন। ফলে সরকারটা আসলে চালাচ্ছে কি, এবং আপনারা আসলে কোন ফরম্যাটে চালাচ্ছেন? ধন্যবাদ। আমি প্রথমে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমি ওনাকে ওইভাবেই দেখতে চাই। আমি মনে করছিলাম যে এখানে আমরা পলিটিক্যাল পার্টির দুজন আসছি, আর উনি একাডেমিক। কেন আমি কোন দল সমর্থন করে কথা বলে কি সমস্যা কোথায়? না, এটা তো কোনো সমস্যা না, এটা আমার অ্যানালাইসিস। আপনি যখন ছাত্র দলের ভাষা ইউজ করেন গুপ্ত, তখন আপনাকে অবশ্যই আমি বিএনপি। এটা ছাত্র দলের ভাষা না, না আপনি এটা বলেন কেন? এটা কেমন কথা? সময় আপনি বলবো না প্লিজ। আমি তো ইউনিভার্সিটি থেকে ছাত্র, আপনি শিক্ষক, তাহলে সে একটা মেইনটেইন করো। সেটা সব সময় টক শোতে মেইনটেইন করি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইন্টারঅ্যাক্টিং। ইয়েস, আপনি আমার টক শো কখনো দেখেন নাই। আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, আমরা কিন্তু ইন্টারাপ্টের এটাতে হলে তাহলে আমি কথা বলবো। জি, আপনি আমার সঙ্গে কথা বলুন। ইউনিভার্সিটির টিচার, উনি ওনার ওইটা নর্মস মেইনটেইন করা উচিত প্লিজ। এই যে উনি বললেন গুপ্ত, হোয়াট ইজ মিন্স গুপ্ত? যেই দেশে আবরার, বিশ্বজিৎ, আবু বকরদেরকে শুধুমাত্র তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই দেশে ছাত্র রাজনীতি কি বিগত দিন এখানে ছিল? হয়তো ওনারা কাউকে দেখেছেন, এখানে ছাত্র রাজনীতি ছিল না, এখানে মিনি ক্যান্টনমেন্ট ছিল বাংলাদেশ। গোটা বাংলাদেশ আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে সবাই মিলে তো ইলেকশন করছে। আমি সেদিনও বলছি ইউনূস সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু তার সফলতা দুই জায়গায় আমি দেখি। একটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আর আরেকটি হচ্ছে অর্থনৈতিক একটা উন্নয়নের জায়গা তৈরি হয়েছে। সুতরাং সেই জায়গাতে এসে বিগত দিনে ছাত্র শিবির কীভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে আমরা টর্চারের শিকার হয়েছি, সেই ইতিহাসগুলো শিক্ষক হিসেবে তো ওনার জানার কথা। কিন্তু ছাত্রদল যে টার্মটা ইউজ করে, অর্থাৎ তাদের বক্তব্য দেওয়ার আর কোনো জায়গা না থাকার কারণে, তাদের এখন বিগত আন্দোলনে কে ছিল, বক্তব্য পরিষ্কার, বিগত আন্দোলনে কে ছিল, সমন্বয় কে ছিল, সেটা আজকে খুঁজে পাচ্ছে না। আজকে আমি দেখলাম যে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফলেট বিতরণ করতেছে, সেখানে বলছে যে তুমি কোত্থেকে আসছো, বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং না হোয়াটএভার কিসে পড়ি। বলছে কোন হলে থাকো? বলছে রোকে হলে থাকে। তো বলছে তুমি রোকে হলে থাকো মানে? তাকে ধরে এরপরে তো ভিডিও সেটা এখন ভাইরাল। তাহলে এইভাবে যারা
আজকে নিজেদের অস্তিত্ব মানে জানান আপনি দেওয়ার জন্য বলতে বাহির চাচ্ছেন থেকে ঢাকা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের লিফলেট বিতরণ করার মতো ছেলে নাই? যাচ্ছে। না, সেটা তো আজকে আপনি দেখেন সেটা ভাইরাল হয়ে গেছে। আচ্ছা। ছাত্র ঢাকা সে জি, রোকে আপনি যদি ভাই প্রশ্ন সুতরাং জানেন, একটা আমরা- বিরতি না, থেকে কলেজের আপনারা বাইরের কি- কলেজ থেকে নিয়ে আপনারা কি আসতেছে। অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন রেজল ভাই? না, আমরা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছি না, এটা অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা পরিচালনা করছে। এই অভিযোগটা যদি এনসিপি না করে বিএনপির কেউ করতে, তাহলেও কি আপনার প্রতিক্রিয়া একই রকম হতো, না, এরকম আমার নরম হতো? না, আমার বক্তব্য খুবই পরিষ্কার। আমি এনসিপির ব্যাপারে একটু পরে বলবো যদি বিরতির পরে সময় পাই। আমি কিন্তু এনসিপিকে দেখতে চাই এখন একটা পলিটিক্যাল পার্টি। আমি এনসিপির যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে দেখতে চাই এই আন্দোলনের যখন তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। দুটাকে সম্পূর্ণ ডিফারেন্ট থিং। সুতরাং সেইটাকে নিয়ে এসে এখানে তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের যে এখানে স্যাক্রিফাইস ছিল, বাংলাদেশে যখন এই আন্দোলনকে সফল করার ভূমিকা ছিল, সেটাকে আপনি একাকার করে যদি দেন তাহলে তো আপনি কারো সফলতা আর ব্যর্থতাকে আপনি নির্ণয় করতে জি, পারবেন না। আমরা একটা বিরতিতে যাই দর্শক, ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায়। আমাদের সঙ্গে সাইফ মোস্তাফিজ আছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য। সাইফ, প্রফেসর ইউনূস আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যে নির্বাচন আয়োজনে যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দিবে। প্রশ্ন হচ্ছে এই তারাটা কারা এই সরকারকে নির্বাচন পর্যন্ত যেতে দিতে চায় না? আপনি যদি লক্ষ্য করেন, বিএনপির আরেকজন সিনিয়র নেতা তিনি বলেছেন যে নির্বাচনের আগে আরো কয়েকটা সরকার আসতে পারে, ফলে আমরা সেই দিকে কি আসলে ধাবিত হচ্ছি? ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা বলছেন। আচ্ছা, আমাদের বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, ইনক্লুডিং বিএনপি, জামাত বা এবি পার্টি, গণ অধিকার পরিষদ, কেউ কিন্তু নির্বাচন বিমুখ না। হ্যাঁ, আমরা কিন্তু মানে গণতান্ত্রিক যে চর্চার জায়গাটা এবং একটা উত্তরণের জায়গাটা, আলটিমেট সলিউশন অবশ্যই নির্বাচন। আমরা কিছু পদ্ধতিগত জায়গায় কথা বলছি, আমরা কিছু সিস্টেমেটিক চেঞ্জের কথা বলছি। তো সেটার জন্য আসলে যে সময়টা আছে, আমার মনে হয় যে সেই সময়ের মধ্যেই করা সম্ভব। এবং আমরা যারা নিজেরা ঐক্যমত্য করে আসলে গণঅভ্যুত্থানের একটা বড় রোল প্লে করেছি, তাদের ক্ষেত্রে আমার মনে হয় সেটা সে মিন করেছে। যেটা মিন করতে পারে, ধরেন যে এই যে জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা বা সফট করা আওয়ামী লীগের যে গ্রুপগুলো আছে, তারা নানাভাবে একটা এন্ট্রি নিতে চাচ্ছে বা বানচাল করতে চাচ্ছে, যে ফরম্যাটে হোক না কেন, তাদের আলাদা একটা এজেন্ডা আছে, আলাদা একটা প্ল্যান আছে। যেটা আমরা দেখছি যে দিল্লিতে বসেই হাসিনা রেগুলার সারাদিনই মিটিং করছে, তার দলীয় নেতাকর্মীদেরকে একত্রিত করছে এবং মাঝে মাঝেই ঝটিকা মিছিল আমরা দেখতে পাচ্ছি। এবং এগুলা হওয়ার পেছনে আমাদেরও দায় আছে। যে রাজনৈতিক দলগুলো আছে, দেখা যাচ্ছে যে কোনো না কোনো ফরম্যাটে তাদেরকে হেল্পও করছে, কিছু কিছু নেতাদের পুনর্বাসনও করছে, আবার কাউকে কাউকে শেল্টারও দিচ্ছে। তো এগুলো বড় যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের দায়ের জায়গাটা বেশি, সমানভাবে আমাদেরও অবশ্যই দায় আছে। তো এটা আরেকটা আপনার যে কি কোশ্চেন? জি, আরেকটা হচ্ছে যে আপনি একটু আগে দুদল অন্তর্বর্তী সরকার চালাচ্ছে, যেটা নিয়ে রেজাউল ভাই খুব আসলে ভালো মতো প্রশ্নটার উত্তর দেননি বা প্রশ্নটা তিনি নেননি। এই অভিযোগ আপনাদের কেন মনে হলো? যে কারণ সরকারে 3জন উপদেষ্টা, যার ভিতরে নাহিদ সাহেব তো উপদেষ্টাশিপ ছেড়ে এসে দল গঠন করলেন, আর যে 2জন উপদেষ্টা আছেন আসিফ এবং মাহফুজ, তারা আপনাদের সরাসরি সতীর্থ সহযোদ্ধা, তারা আপনাদের সঙ্গে ছিলেন। ফলে তারা যদি সরকারে না যেতেন তাহলে হয়তো তারা এনসিপির সঙ্গেই থাকতেন আদর্শিকভাবে বা মনস্তাত্ত্বিকভাবে। এটি তো তাহলে আপনাদেরও সরকার। তাহলে কেন মনে হচ্ছে সরকার বিএনপি বা জামাত চালাচ্ছে, বা বিএনপি ও জামাত মিলে চালাচ্ছে? এটা কে বলেছে? সামান্তা ইসলাম। আচ্ছা, সামান্তা ইসলাম ওনার ব্যক্তিগত মতামত দিতে পারে, এটা আমাদের দলীয় স্ট্যান্ড বা দলীয় বক্তব্য না। তবে কিছু ক্ষেত্রে আমি একমত, কারণ এটা তো অভ্যুত্থানের পরে তো সবার মতামত নিয়ে এই সরকারটা গঠন হয়েছে। তো সবারই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে একটা স্টেক আছে। তো সেখানে এখন কারা আসলে বেশি প্রভাব বিস্তার করছে, সেই পরিপ্রেক্ষিতে হয়তো তিনি ওই মতামতটি দিতে পারে। আমি যদি আমার ওপিনিয়নটা দিই, আমি মনে করি যে এখানে পুরোপুরি বিএনপি সেন্ট্রিক, এখন ব্যুরোক্রেসি বলেন, উপদেষ্টা মণ্ডলী বলেন, পুরোটাই এইভাবেই চলছে। আমি মানে এটা হতে পারে, ধরেন আমার অবজারভেশনে ভুলও হতে পারে, বাট আমি এটা স্ট্রংলি বিলিভ করি। যখন থেকে প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন, মানে প্রধান উপদেষ্টার যেটা আমি প্রেক্ষাপট, দেখেন আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি। প্রধান উপদেষ্টার এখন যে প্রেক্ষাপটটা আমি ফিল করি, সেটা হচ্ছে তাকে চারিদিক দিয়ে উইক করে ফেলা হয়েছে। আমরা কিন্তু কয়েকদিন আগেই দেখছিলাম যে উনি কিন্তু বলতেছে যে ওনাকে, মানে বিএনপি বা এরকম যারা আছেন, ওনারা বলছেন যে এই সরকারের ম্যান্ডেট কি, তারপরে অনির্বাচিত সরকার, এরকম কিন্তু টার্ম ইউজ করা হয়েছে। এবং আর্মির যে একটা অংশ, তাদের একরকম ধৈর্য্যাপ দেখা যাচ্ছে। তো বিভিন্নভাবে তাকে সামহাও ফিল করানো হচ্ছে যে আপনার এই নির্বাচন দেওয়া ছাড়া আর কোনো ম্যান্ডেট নেই, এবং যদি না দেন
তাহলে আপনি কিন্তু বিপদে পড়তে যাচ্ছেন। এবং তার সারাউন্ডেড যেসব উপদেষ্টা আছে, এই আসিফ মাহমুদ, মাহফুজ, ওনারা আমাদের ছাত্রদের একটা অংশ, এবং আমি মনে করি এটা গণ অভ্যুত্থানের তারা ফেস হিসেবে গিয়েছে, এবং তা এই বডিটাকে লেজিটিমেসি দেওয়ার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা আছে বলে আমি মনে করি। তো এই যে তাদের সারাউন্ডেড বাই যে আদার্স যেই সব উপদেষ্টা মণ্ডলী আছেন, সেটা সালেউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমরা অনেক বিএনপি পন্থী কিন্তু উপদেষ্টাদের দেখছি। ধরেন অনেকে তো বলে না, টিচার মানুষ কিন্তু বলছে যে আমি বিএনপি না, কিন্তু আসলে তো আপনি জানেন আপনি কাকে নিয়ে এসছেন বা কি হিসেবে নিয়ে এসছেন, সার্ভ কাকে করছে। তো এরকম উপদেষ্টা মণ্ডলীতেও আছে, হ্যাঁ, তো সেই দলটাকে সে সার্ভ করছে। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু হইতেই পারে, কিন্তু আপনি দেখছেন তো ড্রয়িং রুমে 4-5 জন মিলে গান বাজনা করছে, আগেও করতো, সেটা অবশ্যই আগেও করতো, কিন্তু প্রভাবের জায়গাটা আমি বলছি। কারণ আসিফ মাহমুদকে আমাদের সাথে কোনো একটা কফি শপে দেখে ফেললে তখন ব্যাপারটা হয়ে যায় যে এরা কি জানি করে ফেলতেছে, ষড়যন্ত্র করে ফেলতেছে, কিন্তু ওনাদেরটা আবার স্বাভাবিক হিসেবেই দেখা হয়। তো এটা বলার উদ্দেশ্য এই যে তাদের যে উপদেষ্টা মণ্ডলের সারাউন্ডেড বাই যেসব উপদেষ্টা, তারা আসলে আলটিমেটলি বিএনপিকেই সার্ভ করছে। এবং আপনি লন্ডনে আসার পর থেকে প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, যারাই ছিল না কারণ যাদের আগের টোনটা আপনি শুনবেন এখন সম্পূর্ণ ডিফারেন্ট, নির্বাচন ছাড়া তাদের মুখে আর কোনো কথা নেই। তো এই জায়গা থেকে আসলে মানুষও এখন রিয়েলাইজ করছে যে আসলে কোন বড় রাজনৈতিক দল কোন মানে জুজুর ভয় দেখিয়ে এই সরকারকে একটা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। ডক্টর নাহিদ ইসলাম খান, আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যারা সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দিবে। এই বাধা দেওয়ার শক্তি কি আসলে জাতীয় পার্টি অথবা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা ফ্যাসিবাদের দোসর তারা ছিল, নাকি বিদ্যমান ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলও হতে পারে? এটার উত্তর একটু পরে দিই মিশু, প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে। যে উনি বললেন যে টিচার একজনকে নিয়ে এসছেন, হ্যাঁ, কোন দলকে সার্ভ করে, শব্দের ব্যবহার দেখেন। এই শোগুলোতে বা এনসিপির সাথে যত শো হয়েছে আমরা এগুলো ফেস করি। আপনি আমাকে একটা কথা বলেন যে বাংলাদেশে কোথাও কি লেখা আছে যে কোনো শিক্ষক রাজনীতি করতে পারবে না বা তার মতামত দিতে পারে না? এখন আপনার পক্ষে কথা না গেলে আপনি তখন আপনি বলছেন যে আমি পক্ষপাত দুষ্ট, তাই না? এটা কি আপনার মনে হয় যে গণতান্ত্রিক একটা চর্চা? কারণ আমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমি নির্বাচন চাই, এটা আমার একজন নাগরিক হিসেবে মনে হতেই পারে, তাতে কি আমি পক্ষপাত দুষ্ট হয়ে গেলাম? মানে একজন সাধারণ মানুষ কি এভাবে চিন্তা করতে পারে না? সাধারণ মানুষ কি বিএনপিকে সাপোর্ট করতে পারে না? পারে, নাকি সাধারণ মানুষকে শুধু এনসিপি এবং জামাতকেই সাপোর্ট করতে হবে? শব্দটি বলেছেন যে গুপ্ত, গুপ্ত নাকি ছাত্র দলের শব্দ। আপনি গুপ্তের মানে আপনি তো একজন জার্নালিস্ট, গুপ্ত কি আপনি ছাত্র দলের শব্দ মনে করেন? আপনি কি আপনার নিজের চোখে শিবিরের গুপ্ত কার্যকলাপ দেখেন না? যারা কতদিন আগেই ছাত্র লীগ ছিল তারা শিবির হয়ে আত্মপ্রকাশ করেনি, ঢাকা ইউনিভার্সিটি এটা নিয়ে কোর্ট পর্যন্ত চলে গেছে তো, তাই না? তাহলে এই যে গুপ্ত একটা শব্দকে আপনি বলেই দিচ্ছেন যে ওই দলের লোক শুধু এই কথাটা বলে। দেখেন রাজনৈতিক দ্বিচারিতা কাকে বলে, এনসিপির উদাহরণ দিই। সামান্তার প্রসঙ্গ যখন আপনি তুললেন, উনি বললেন যে এটা সামান্তার ব্যক্তিগত বিষয়, এটা তাদের দলীয় অবস্থান না, কিন্তু নয়ন যখন স্লোগান দেয় তখন সেটা ছাত্র দলের স্লোগান হয়ে যায় এবং তারেক রহমান তাকে ইনফ্লুয়েন্স করে এটা বলতে উনি বলেছেন তারেক রহমান খুশি হয়। তারেক রহমান যে ক্রমাগত বলে যাচ্ছে যে এই জুলাইটা কারো একার নয়, এটা সবার, এবং উনি কিন্তু একমাত্র যে মানে অগাস্ট মাস থেকে বলছেন যে ক্ষমতায় যাওয়াটা এত সহজ হবে না। উনি কিন্তু প্রথম থেকে এই কথাটা বলছেন। তাহলে তারেক রহমান যখন এই কথা বলে, নয়ন যখন স্লোগান দেয়, সেটা সম্পূর্ণ তার দলীয় হয়ে যায়। কিন্তু উনাদের সামান্থা মেয়েদেরকে কাপড়ের জন্য একটা কমিটি বানিয়ে দিচ্ছেন, তাই না? কত কিছু করলেন, যে কি বলেছিল না মনে আছে, পোশাকের জন্য তারা কত মানে কমিটি বানাবে, হ্যাঁ, ওগুলা সব হয়ে যায় তাদের দলীয়। যে নীলা ইসরাফিল যে নারীকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়ে যায় তুষারের বিষয়, হয়ে যায় ব্যক্তিগত, কিন্তু বিএনপির কেউ কিছু বললে সেটা হয়ে যায় দলীয়। আপনি মনে করেন না যেটা রাজনৈতিক দ্বিচারিতা? আমি তো মনে করি যে 16 জুলাই প্রথম তারেক রহমানই বলেছিল এক দফার কথা। আমি ওনার কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, এটা একটা পেপারে আছে, আপনি গুডনেস না বলে একটু ঘেটে দেখবেন। আচ্ছা আমি কথা শেষ করি তাহলে, কারণ আমিও কিন্তু কোনোদিন, মিশু জানে যে আমি কোনো টকশোতে মাঝখানে কথা বলি না, আজকে মনে হয় ফার্স্ট টাইম আমি ইন্টারাপ্ট করেছি। উনি যে কথাটা বলেছেন, ওনাকে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে কোটা নিয়ে ওনারা আন্দোলন শুরু করেছিলেন, ধরুন 10 দিন পরে শেখ হাসিনা যদি এটা মেনে নিত, যদি শেখ হাসিনা বলতে যে আমি মেনে নিলাম, বাবারা তোমরা আসো, তোমরা সবাই বিসিএস এর চাকরি পাও, ওনারা কি শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে বিসিএস এর কর্মকর্তা হয়ে যেতেন না?
যেতেন তো, অবশ্যই যেতেন, তাই না? কিন্তু বিএনপি যে দলটার কথা বলেন, 17 বছর বিএনপি, এই যে একটা ন্যারেটিভ বলা হয় যে বিএনপি কিছুই করতে পারে নাই, বিএনপি তৃণমূলের একজন নেতারও 400-500 মামলা ছিল, গুম হয়েছে, তাই না? আপনি দেখেন এই 17 বছর আগের রাজনীতিতে ওনারা যারা জামাতি ইসলামী করেছেন বা অনেক, তারা কি কখনো ফেস করেছে গুম হয়ে যায়? এগুলো তো নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল, তাই না? মানুষকে কিভাবে মুখ বন্ধ করে, হ্যাঁ আপনি গুমের কথা বলতে পারেন, সেটা সেই সিরাজ শিকদারের সময় থেকে শুরু হয়েছে, কিন্তু ওইটা একটা এক্সেপশনাল বিষয় ছিল, তাই না? কিন্তু আপনি যখনই এই কথাগুলো বলবেন, আপনি কোনো একটা কিছু বললে, নির্বাচন চাইলে আপনি পক্ষপাতিত্ব, হ্যাঁ এগুলো তো খুবই অপমানজনক কথা আপনি আসলে যদি আমার আপনারা প্রশ্নটা বলেন। উত্তর হ্যাঁ দিতেন, সমান, প্রশ্নটা যেন সমান। কি নির্বাচন আয়োজনে সর্বোচ্চ বাধা আসতে পারে, এই বাধাটা আসলে কারা দিচ্ছেন? প্রধান উপদেষ্টা কি বলতে চান আসলে? আমি তো মনে করি এই মুহূর্তে ওই যে আমরা বলি না পর্দার আড়ালে নির্বাচনে সর্বোচ্চ বাধা দিচ্ছে জামাত এবং এনসিপি। কি করে দিচ্ছে আমি বলি, মুখে বলছে যে আমরা নির্বাচন চাই, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি দেখেছেন যে 2 দিন পর পর নতুন একটা ইস্যু আসছে, তাই না? প্রথম ইস্যুটা আসলো কি পিআর, কোথায় থেকে, মানে জামাত অনেক আগে থেকেই বলতো, কিন্তু পিআরটা যে তার একটা রাজনৈতিক অবস্থান, কারণ আপনি দেখেছেন বহু জরিপ হয়েছে, আপনি যদি মনে করেন যে 73% মানুষ বাংলাদেশে পিআর চায়, তাহলে তার মানে ওই 73% মানুষ যারা পিআর চাচ্ছে না তাদের বিপক্ষে। তাহলে আপনি যদি নর্মাল ইলেকশনে দাঁড়ান, সেই 73% মানুষ আপনাকে ভোট দিবে, আপনি ক্ষমতায় যান, যে আপনি পিআর পদ্ধতি চালু করেন, অসুবিধার তো কোনো কিছু নাই, তাই না? তাহলে এই যে জরিপগুলা করে, তারপর পিআর গেল, পিআর যে এখন উচ্চ কক্ষে যে থেমেছে, এরপরে কি হলো, জাতীয় পার্টির নিষিদ্ধকরণ, তাই না? আপনি দেখেন জাতীয় পার্টি নিষিদ্ধকরণের সময় যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে, জামাতকে কোনো অফিসিয়াল স্ট্যান্ড নিয়েছে? কিন্তু জাতীয় পার্টির বেলায় জামাত একেবারে অফিসিয়াল স্ট্যান্ড নিয়ে গেল। এনসিপির লোকজন বলছে যে তারা নাকি কিছুই পায় না সরকারের কাছ থেকে, তাই না? আপনি দেখেন যে এই যে আওয়ামী লীগের যে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, যমুনার সামনে কারা গিয়েছিল? এনসিপি। তাদেরকে আবার ঠান্ডা পানি মারা হয়েছে গরমের মধ্যে আরাম দেওয়ার জন্য, তাই না? অথচ নুরু বেচারার কি হলো আপনি দেখেন, তাই না? তার মানে হচ্ছে কি যে আপনি নিজেকে সুবিধাজনক জায়গায় রাখার জন্য যখন যেটা ইচ্ছা আপনি সেটা বলবেন, আর অন্য কেউ যদি তার অবস্থান থেকে কথা বলে, তাকে আপনি বিভিন্নভাবে ওইভাবেই বলে দিচ্ছেন যে একজন টিচার নিয়ে এসছেন যে অন্য দলকে কি মানে সাপোর্ট করে। শব্দের ব্যবহার আপনি চিন্তা করে দেখেন, শব্দ চয়ন। হ্যাঁ জি ভাই, আপনার কাছে যেটা বলতে চাই, বিএনপির আরেকজন সিনিয়র নেতা উনি অভিযোগ করেছেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে, এবং প্রফেসর নাহিদ ইসলাম যেটা বলছেন, বানচালের সেই চেষ্টা যারা করছেন সেটি অবশ্যই অন্য দলও হইতে পারে যারা পলাতক, কিন্তু সেই অভিযোগ আপনাদের দিকেও আছে, এটাকে কি বলবেন? আসলে আজকের টক শো তো আপনি যা বলতেছেন ওগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না, আপু যা বলতেছে ওগুলোর উত্তর দিতে হচ্ছে, মানে যুক্তি খণ্ডন করতে হচ্ছে বেশি। কারণ আমি ফার্স্ট টাইম, আমি পলিটিক্যাল এমনি যারা যায় তাদের সাথে তো কথা বলি, কিন্তু ফার্স্ট টাইম এরকম ইউনিভার্সিটির একজন টিচারের সাথে আমি, আপনি বারবার আমার ইউনিভার্সিটি টিচার এই কথা বলছেন, আপনি ইউ হ্যাভ টু কনসিডার মি অ্যাজ আ সোশ্যাল রিসার্চার। হ্যাঁ শিওর, হোয়াই নট, কিন্তু আপনি যে ওই জামাত মানে হোয়াট ইজ ইওর প্রবলেম? আই কুড হ্যাভ মাই ওন স্ট্যান্ড। প্লিজ স্টপ ইউ। আপনি আপনারটা বলেন। হ্যাঁ আমারটার সময় আপনি ইন্টারাপ্ট করবেন, আপনার সময় কথা বলি, কিন্তু আপনি আপনারটা বলেন, আমাকে জোরালো আমি ইন্টারাপ্ট করব। পরে যে আপনি গুমের তালিকায় জামাত নাই এটা জানেন না, এটা আমার খুবই, এটা আমি কোথায় বললাম? বলেছি গুমের তালিকায় জামাত নাই, এটা কি বলেছি মিশু? আচ্ছা, আপনি যে ফরহাদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে আজকের যে প্রেসিডেন্ট হিসেবে ছাত্রলীগ করতো, আপনি দেখেন ছাত্রলীগের যে ফরহাদ, সে কিন্তু ভিডিও এখন ভাইরাল, সে বলছে আমি ফরহাদ। তাহলে আপনি এটা কিভাবে বলতে পারলেন? নারীদের নির্যাতনের ব্যাপারে যে বলে এসেছে ছাত্রদল করে, অলরেডি তার এটা ভাইরাল হয়ে গেছে, তার স্ট্যাটাসের মধ্যেই কিন্তু বিএনপির সকল কার্যক্রম পাওয়া যাচ্ছে, মানে যাকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাওয়া হলো। এবং আপনি একটু আগে নিজেই বলেছেন যে এটা হাইকোর্টে গেছে, গুপ্ত সংগঠন বলেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের রায়কেও কি আপনি অনার করেন না? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইলেকশন হবে 9 তারিখে, এবং এর মধ্য দিয়ে আপনার বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় ইলেকশন, কিন্তু ওই ছেলেটিকে বহিষ্কার করেছে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এই যে পিআর পদ্ধতি, আপনি বলেছেন যে পিআর পদ্ধতি নতুন করে নিয়ে আসছে, 133টা দেশে পিআর পদ্ধতি আছে। ইওর একাডেমিক 91টা 133 না, ভুল বলেছেন, 91টা। আমি হিস্ট্রি বলে দিব আপনাকে, 133 আছে, আপনি খুঁজুন। আচ্ছা, এরপরে আসেন পিআর পদ্ধতি অলমোস্ট সব জায়গায় সেম না, আমরা বলছি দিস ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। কেয়ারটেকার সরকার যখন আমরা নিয়ে এসেছি তখনও কিন্তু এটাকে বলা হয়েছে জামাত নতুন কি নিয়ে আসছে, বিএনপি বলেছিল যে বাংলাদেশে নিরপেক্ষ বলতে কেউ নেই, সেই কেয়ারটেকার নিয়েই কিন্তু আমাদের সাথে আন্দোলন হয়েছে। আপনারা এখন সবচেয়ে মোস্ট পপুলার ইস্যু। সুতরাং আজকের পিআর পদ্ধতি জামাত বলেন, দিস ইজ দ্য, আপনি একজন একাডেমিশিয়ান হিসেবে জানার কথা, এটা বলেছি আমার কথার মধ্যে ঠিক মনোযোগ দিয়ে শুনুন। সুতরাং আপনি পরে বলবেন
এরপরে যে আপনার ভাই, জাতীয় পার্টি আমাকে শেষ করতে হয়। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা নাকি বলি নাই, স্ট্যান্ড নেইনি। আওয়ামী লীগ Official নিষিদ্ধের stand। ব্যাপারে আমরা রাজপথে ছিলাম, মানে যমুনার সামনেই ছিল। আমরা সব জায়গায় ছিলাম। কিন্তু জাতীয় পার্টি যে অপরাধ করেছে, উনি তো জাতীয় পার্টিকে জাস্টিফাই করছে। এই হত্যা, গুম, 15 বছরের কোথায় নির্বাচন justify করতে করলাম? না দেওয়ার যে ইতিহাস, এর সব কিছু এই জাতীয় পার্টিকে বহন করতে হবে এবং অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা সবাই চেয়েছি, কিন্তু একমাত্র বিএনপির হচ্ছে একটি ব্যাপারে শুধু ইলেকশনটা দিয়ে দেন যে কোনোভাবে, আর বাকি সংস্কার দরকার নেই, জুলাই সনদ দরকার নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই হোক। আজকের ইলেকশন যদি পেছায়, আপনি বলছেন এনসিপি জামাত, আজকের ইলেকশন যদি পিছিয়ে যায় তাহলে বিএনপির কারণে পেছাবে। কারণ বাংলাদেশে জুলাই পরবর্তী মানুষ চেয়েছিল যে এখানে মানুষ অন্তত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি থেকে বাঁচবে। কিন্তু বিএনপি, তার হাতে কত লোক খুন হয়েছে, তার দলীয় কর্মী, পাথর দিয়ে মানুষ মারা আমি হয়েছে। অনেকক্ষণ থেকে নীরবভাবে আপনার কথা থেকে একটা প্রশ্ন করার নির্যাতন মানুষের চেষ্টা উপর। করছে, সেটা হচ্ছে সুতরাং আপনি সেই জায়গা পিয়ারের থেকে- কথা জামাত বলছে, কিন্তু জামাত সম্ভবত প্রথম রাজনৈতিক দল যারা 300 আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদেরকে মাঠেও সেটাই নামিয়েছে বলতে প্রস্তুতি। আপনি মনে হয়- তাহলে আপনি থিওরিটিক্যালি পিয়ারের কথা বলছেন, পিয়ার করলে তো আর প্রার্থী দরকার নেই। আপনি মনে হয় এটা ভুল বলছেন। এটা আমি অনেক জায়গায় উত্তর দিয়েছি। পিয়ার মানে কিন্তু প্রার্থী প্রকাশ হবে না, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা। পিয়ার মানে হচ্ছে তার প্রার্থী প্রকাশ তাকে করতে হবে। দেন আমি যদি আমাকে প্রফেশনালি রিপ্রেজেন্টেশন আমাকে এটা দেয়, তাহলে আমার এখান থেকে যাবে। আমি যদি মানে ওর এতটা ভিতর পাই, থেকে আপনি অবশ্যই। বাছাই নেবেন। আপনি নচেত তো পরবর্তীতে মানুষের এখানে ডাকাত, চোর, অন্য কাউকে নিয়ে আসবে। জি, জি। প্রার্থীকে অবশ্যই প্রকাশ করতে হবে। জি। এবং আমি আপনাকে এই কথা বলতে চাই যে পিয়ার পদ্ধতি কিন্তু পৃথিবীর সব জায়গায় সেম না। দিস ইজ দ্য ডিসকাশন। দেশ টু দেশ ভ্যারি করে। আমরা পিয়ার পদ্ধতি নিয়ে পরের অংশে আলোচনা করতে চাই। দর্শক ফিরছে একটু পরে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। একেবারে শেষ সময় আমরা প্রফেসর নাহরিন ইসলাম খান আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। প্রফেসর নাহরিন ইসলাম খান, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন যে আনুপাতিক নয়, মানুষের পছন্দ সরাসরি ভোট। ফলে সরাসরি ভোটই আমরা দেখে আসছি, কিন্তু এই যে মানুষের পছন্দ যখন কোনো একটা দল বলে অথবা অন্যটার কথা বলে, এগুলোকে আসলে দলের ভাষ্য নাকি এগুলো কোনো রিসার্চ করে বলা হয়? বা আপনারা কি মনে করেন, মানুষকে সরাসরি ভোট দিতে চায় নাকি মানুষও পিয়ার পদ্ধতি চায়? প্রথমে যদি রিসার্চের কথা বলি মিশু, জি। আপনি জানেন যে আমরা যারা রিসার্চ করি, রিসার্চের পেছনে ফান্ডিং কোথায় থেকে আসে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। নিউট্রাল রিসার্চ মানে হয়তো ইভেন মেডিকেল সায়েন্সের নিউট্রাল রিসার্চ হয় না। আপনি দেখবেন সকালবেলা বলছে চিনি খাওয়া খুব খারাপ, আরেক দল বলছে যে চিনি কোম্পানি, তাদের টাকায় যে রিসার্চটা হয় সেটা বলছে চিনি খাওয়া ভালো, তাই না? তার মানে কোনো ধরনের কোনো রিসার্চকেই আপনি অ্যাবসলিউট বলে ধরে নিতে স্বতঃসিদ্ধ পারবেন বলা। না, তাই জি। না? তো এটা হচ্ছে আপনাকে ফান্ডিং দেখতে হবে, কারা করে, ইন্টেনশন কি, সেগুলো বুঝতে হবে এবং প্রশ্ন কিভাবে করা হয় তার উপরে নির্ভর করে উত্তরদাতা কিভাবে Output উত্তর কি দিবে, হবে। তাই না? আচ্ছা, তো এখন যেটা বলছেন যে এটা কি জনগণ বলে কিনা, বা অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলরা তো এই ধরনের কথা বলে এবং কোনো একটা রিসার্চকে তারা সামনে আনতে চাই হচ্ছে তার একটা সুবিধাজনক জায়গায় থাকার জন্য। যে আমাকে, যেমন আপনি যদি অনলাইনের গুলোতে দেখেন, অনলাইনে দেখবেন যে প্রচুর জামাতের ভোট, তাই না? মানে এবং সবসময় এগুলো থাকে, কিন্তু আপনি বাংলাদেশের ইতিহাসে আপনি দেখেন যে কতগুলো সিট মানুষ পায়। এখন এটা বললেও বলবে যে আপনি এক দলের পক্ষে হয়ে কথা বলছেন, তাই না? কে কোন দল কত বছর কোন সিট পেয়েছে কোন সংসদে, যে সেটা তো একটা, এটা তো আর বানিয়ে বলার কিছু নাই, তাই না? এই যে পিআর পদ্ধতি বা এগুলো নিয়ে যে প্রশ্নগুলো ওঠে বা জনগণ, এই যে কথাগুলো উনি বললেন, 91টা দেশে তো পিআরের প্র্যাকটিস। আচ্ছা, এখন আমি আপনাকে একটা কথা বলতে চাই মিশু, যে জামাতি ইসলামী পিআরের কথা বলছে 91টা দেশে, সেই 91টা দেশের নারীর যে অবস্থান, হ্যাঁ, ধরুন 2-4টা দেশ বাদ দিয়ে আপনি জার্মানির কথা বলেন, আপনি নরওয়ের কথা বলেন, ইটালির কথা বলেন, নারীর সম্পত্তিতে সমান অধিকার আছে। জামাত ইসলামী কি তাই দিবে এখানে? নারীর প্রতি যে ধরনের, যেমন জামাতের আমির একটা বক্তব্যে বলেছেন যে নারীর, তার কাজ হচ্ছে সন্তান লালন পালন করা এবং তাকে যদি রোজগারের পথে দেওয়া হয় তার প্রতি ইনজাস্টিস করা হবে। ওই পিআরের দেশগুলোকে কে এখন বলেছেন? আপনি, ডক্টর শফিক? হ্যাঁ, ওনার অক্টোবর মাসে গত বছর একটা ইন্টারভিউতে উনি বলেছেন যে নারীরা হচ্ছে, আল্লাহ নারীদেরকে এমন করে সৃষ্টি করেছেন তার সন্তান লালন পালন করবে এবং অনেক কাজ তাদের করতে হয়। তো নারীদেরকে তাকে একটা প্রশ্ন করা হয়েছে যে জামাতে আমরা কবে নারী আমির দেখতে পাবো। এই প্রসঙ্গে উনি বলেছেন যে এটা নারীদের প্রতি এক ধরনের ইনজাস্টিস হবে। তাহলে আপনি পিআরের জন্য শুধু খালি ওই 91টা দেশের এক্সাম্পল দিবেন, আপনার চোখে নেপাল পড়ছে না যেখানে 17 বার সরকার চেঞ্জ হয়ে গেল, বা আপনার
কমপক্ষে অন্য দেশগুলো পড়ে না, বা অন্য অর্থনৈতিক বিষয়গুলো আপনার চোখে পড়ে না, নারীর সিচুয়েশন চোখে পড়ে না আপনার, আপনি শুধু খালি মানে ইলেকশন করার জন্য পিআরকে আপনি বেছে নিচ্ছেন। আমি তো মনে করি এটা একটা ভেরি সিলেক্টিভ চয়েস। আমি মনে করি যে হ্যাঁ, আপনি যদি থিওরিটিক্যালি দেখেন পিআর ইজ আ ভেরি গুড থিং, না যে সবার একটা রেপ্রেজেন্টেশন থাকবে, ঠিক আছে, কিন্তু আপনি কি মনে করেন মিশু যে গত এক বছর মানে আমাদের ইলেকশনটা যে পর্যায়ে হচ্ছে, দেশের যে অবস্থা, হ্যাঁ, সেখানে কি পিআর কি এই মুহূর্তে যে হতে পারে হয়তো আরো 2টা টার্ম পরে। আর আরেকটা কথা উনি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার জামাত ইসলামী, হ্যাঁ অবশ্যই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তো জনগণের বোঝার এত বিষয় ছিল না, তাই না? কিন্তু পিআরটা তো সরাসরি, কারণ বাংলাদেশের রাজনীতি কিন্তু এখনো আপনি আপনার নেতা নির্বাচন করেন, আপনার নেতা আপনার বাড়ি পর্যন্ত যায়, তাই না? আপনার কাছে ভোট চায়। এখন যে নেতাকে আপনি সারা জীবন দেখে আসলেন, আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে পিআর এর ইলেকশনে ওই নেতা আপনার এরিয়া থেকে মানে এমপি সিলেক্টেড হয় নাই। তো এই মুহূর্তে আমি মনে করি যে পিআরটা বাংলাদেশের কনটেক্সটে ইটস নট ফিজিবল রাইট নাও। ভাই, আপনি যদি একটু পিআর নিয়ে বলেন, আপনারা কি সত্যি মনে করেন পিআর ফিজিবল, অন্তত একটি কক্ষে, উচ্চ কক্ষে অন্তত? ধন্যবাদ। আপু যে দুটো বিষয় বললেন, একটা হচ্ছে মানে রিসার্চের ফান্ডিং, এটা কিন্তু এর আগে আওয়ামী লীগ বলতো। কি যে বলে, টিআইবি যখন রিপোর্ট দিত তখন ওবায়দুল কাদের সাহেব বলতো যে এর ফান্ডিং কোত্থেকে আসছে আমরা জানি। টিআইবির জরিপে কোনো সরকারই গ্রহণ করেনি, অন্তর্বর্তী সরকারও করে নাই। সুতরাং টিআইবি কিন্তু রিপোর্ট করছে যে এখানে এই জুলাই বিপ্লব পরবর্তী একটি দল কি পরিমাণ অপরাধ করেছে, 92%। এবং প্রথম আলোর ওই রিপোর্ট একবারে শুরুতেই করেছে যে এবার আমাদের পালা, অর্থাৎ আগে আওয়ামী লীগ ছিল। সুতরাং এখানে ডিবেট থাকবে, প্রত্যেকে তার কথা বলবে, আমি এটাকেই পছন্দ করি, প্রত্যেকে তার কথাটা তুলে ধরবে। ধন্যবাদ। আপু বলছেন যে না পিআর হতে পারে, এখন না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে সংস্কারের ব্যাপারে এবং বিশেষ করে বিচার, জুলাই চার্টার যেটা জুলাই সনদ, অবশ্যই জুলাই সনদকে কিন্তু আপনাকে এটাকে লিগ্যাল ফ্রেমের মধ্যে আনতে হবে। আজকের যে ইউনূস সরকার, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম, তার সঙ্গে পিআরের সম্পর্ক কি? না, আমি বলতে চাচ্ছি যে পিআর তো জামাত ইসলামী তার বক্তব্য দিয়েছে এবং ইতিমধ্যে এটি সবচেয়ে মোস্ট পপুলার, বিএনপি ব্যতীত অলমোস্ট দলগুলো কিন্তু এই ব্যাপারে একমত হচ্ছে এবং প্রতিনিয়ত এই ব্যাপারে কথা হচ্ছে। 71% সম্ভবত পিআর বাংলাদেশে চায়, 48% মানুষ এখন ইনডিসিশনে আছে। আমি একটু আগে যেটা বলছি যে আবার সে ভয়ের রাজনীতি, আবার সে তকমার রাজনীতি, আবার সে ভারতের বয়ান, আবার সেই ইন্ডিয়ার বয়ান এখানে কিন্তু নতুন করে চালু করার জন্য কেউ চেষ্টা করছে, যারা জাতীয় পার্টির নিষিদ্ধ চায় না, আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, শুধু একটাই চায়, জুলাই সনদ চায় না। জুলাই সনদ আজকে যাদের কাছে ইলেকশন চাওয়া হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব, ওনার নাম কি, এই সরকারের নাম কি? এটা তো কোর্টের একটা বক্তব্য দিয়ে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। সেটিকে যদি আপনি লিগ্যাল ফ্রেমের মধ্যে না আনেন, তাহলে যেটা বলা হয়েছে, এই তো বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, সেই কি বিএনপিকে রক্ষা করেছে? তারা তো যমুনা ঘেরাও করার মাধ্যমে এই সরকারকে ডিসেম্বরে ফেলে দেয়। পরবর্তীতে লন্ডন যাওয়ার পরেই কিন্তু এখন সব নতুন করে আবার ফরম্যাট হয়। সুতরাং সেই জায়গা থেকে আপনাকে সংস্কার বিচার এটা হতে হবে। ঐক্যমত কি টোনে কথা বলেছে, সব পলিটিক্যাল পার্টিসগুলো নিয়ে আলোচনা হয়েছে, অনেক ডিসকাশন হয়েছে। আমাদের ডক্টর সৈয়দ আব্দুল রহমান তাহের আজকেও তার ইন্টারভিউ আছে প্রথম আলোতে, তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দলের যে আমাদের বসে আলোচনা, এটা হিস্ট্রি, বাট সেটাকে এখন পেছনে ফেলা হচ্ছে। অবশ্যই এখানে কিন্তু জুলাই সনদকে আইনে ভিত্তি দিতে হবে এবং সেটি দেওয়ার মাধ্যমে যারা বিপ্লবীদেরকে কে কি কোন নামে বিপ্লবী, এখন কেউ চাঁদাবাজিও করতে পারে। পিআর না হলে কি জামাত নির্বাচনে যাবে না? আমরা তো সেটা এখনো বলি নাই ভাই, আপনি আগেই কেন বলবেন? আমরা তো এটা বলি নাই। আজকে এই যে নতুন নতুন এগুলো টেনেই কিন্তু বলা হচ্ছে। আপনি বিএনপি প্রত্যেককেই অনলাইনে আসলে বলে অবশ্যই ইলেকশন হইতে হবে, অফলাইনে গেলে বলে ভাই ইলেকশন হবে তো। ওনার এই কনফিউশন কেন? কারণ সবাই দেখতে পাচ্ছে যে এখন এই সরকার এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে নাই। জি সাইফ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়ন করতে আবারও ঐক্যমত কমিশন আলোচনা শুরু করছে। এই জুলাই সনদ আসলে কবে চূড়ান্ত হবে, বাস্তবায়ন কিভাবে হবে, তার কোনো আশা দেখেন? আচ্ছা, তার আগে আমি আর কয়েকটা কথা অ্যাড্রেস করে নিই। আপা কয়েকটা কথা বলবেন, আপনার সময় আছে আমাদের হাতে 3 মিনিট। আচ্ছা, আপা কয়েকটা কথা অ্যাড্রেস করলেন যে আমাদের অর্জন মানে জুলাইয়ের বেঁচে নাকি আমরা যেটা অর্জন করছি সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। সো আমরা হ্যাপি যদি এরকম অর্জন আমরা করতে পারি, ভালো। বিএনপি তো এইসব অর্জন আসলে বিশ্বাস করে না। ইভেন তার টোন আমার মনে হলো সে খুব মানে ব্যথিত যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াগত দায় গেছে। আমি কথা বলবো, প্লিজ আমার সামনে যেন কেউ ইন্টারফেয়ার না করে। তারপরে উনি বললো যে মানে বিএনপির যে 17 বছরের জার্নি এবং একরকম ম্যান্ডেট দেওয়া হয়েছে এবং
জনগণ নাকি চাচ্ছে যে এখন ইলেকশন দিয়ে বিএনপিকে এনে সব রকম সংস্কার পূরণ করবে। আপনি 17 বছর ধরে দেখেছেন, ইভেন প্রত্যেকটা সময় আপনারা খেয়াল করবেন, ইভেন আন্দোলনের সময়ও মানুষ দেওয়ালে দেওয়ালে লিখেছে বিকল্পকে, অল্টারনেটিভকে। যদি অল্টারনেটিভ বিএনপি হয়ে থাকতো, কারণ প্রধান রাজনৈতিক দল হিসেবে বিরোধী দলের জায়গায় তারাই ছিল, দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো বিএনপি, আমরা বিএনপিকে চাই, বিএনপি আসুক, এটা কেউ বিলিভ করতো না। আমরা যারা গত 10-12 বছর ধরে এই জার্নিটাতে আছি, তা আমরা কখনই ফিল করতাম না যে এই রাজনৈতিক দলটি এসে আবার নতুন কোনো চেঞ্জ আনবে, কারণ সে পুরানো ধারায় তারা রাজনীতি করছে। এবং এই জন্যই বলতো যে বিকল্পকে, এটা এবং বিকল্পটা আসলে কে? এই জন্য ধরেন আমরা তরুণের রাজনীতিতে এসেছি এবং যারা এখন রাজনীতিতে আছে তাদের মধ্যে আমরা এই পজিটিভ চেঞ্জটা আনার চেষ্টা করছি। তারা যেন ফিল করে যে শুধুমাত্র চাঁদাবাজি করে, শুধুমাত্র দুর্নীতি করে, টেন্ডারবাজি করে আসলে এই সময়ে থাকাটা টাফ। এটা যত তাড়াতাড়ি তারা উপলব্ধি করবে তাদের জন্য ততটা বেটার। তারপরে উনি অনেকগুলি মানে ভুল অপতথ্য দিলেন, আমি ওনাকে শিক্ষক হিসেবে সম্মান করছি, কিন্তু এভাবে যদি তিনি ভুল তথ্য দেন সেটা আমাদের জন্য দুঃখজনক। এবং যে ভাষায় তিনি অ্যাটাক করছেন সেটাও খুবই দুঃখজনক। দেখেন এই যে বললো যে তারেক জিয়া সাহেব নাকি প্রথম 1 দফার ঘোষণা দিয়েছেন, 16 জুলাইয়ের কথা বলছেন। হ্যাঁ, তো এই টাইপের ফেব্রিকেটেড কথাবার্তাগুলো, তাহলে তারেক জিয়ার আন্দোলনের ফলে তো 17 জুলাই তো এরকম একটা আন্দোলন সফল হয়ে যাওয়ার কথা, এটা তো আমাদের কাছে আসেই না, আমরা জানি না। আমরা যখন মাঠে মানে রাস্তাঘাটে মরতেছিলাম, ওনারা যদি এই এসি রুমের মধ্যে বসে বসে 1 দফা 2 দফা ঘোষণা, এটা তার আগে থেকে দিচ্ছিল। ওনাদের ঘোষণা তো ধরেন এই 17 বছর ধরে দিয়ে যাচ্ছিল যে এখন সরকার পতন করতে হবে, এখন ওইটা করতে হবে। বাট বাস্তবতাটা কি? কার ডাকে হচ্ছে শহীদ মিনারে মানুষজন আসলো? এবং আমাদের দলের কেউ কিন্তু এটাকে এইভাবে বলে নাই। নাহিদ ইসলাম নিজে শহীদ মিনারে কিন্তু বললো 1 দফার ঘোষক হচ্ছে পুরো জাতি, পুরো জনগণ। দ্রুত শেষ করতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে কতক্ষণে আশাবাদী আপনারা? আমরা আশাবাদী, মানে ফুললি আমরা বলতে পারছি না আশাবাদী, কারণ এই যে এখন যে দ্বিচারিতা হচ্ছে, মিথ্যাচার হচ্ছে এবং দেখানো হচ্ছে যে তারা যেভাবে দেশকে এম্পাওয়ারমেন্ট করতে চায়, সে জায়গাগুলো আসলে তো ভুল ব্যাখ্যা আসছে সবসময়। এবং আমরা ফিল করি যে মানে দেশের স্বার্থে আসলে সবার ঐক্যমত্যটাতে আসা উচিত। এবং জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, আমাদের জাতি আবার আরেকবার প্রতারিত হবে, যেরকম আমরা অনেকবার বলেছি যে 90 দশকের যে 3 জোটের রূপরেখা এটা ফেল করেছে, সেম ওয়েতে আমাদের এইবারের জায়গাটাও আমার মনে হবে যদি না হয় সেটা ফেল করবে। এই জন্য আলটিমেটলি মানে জুলাই সনদের বাস্তবায়ন হওয়াটা খুবই জরুরি। এই জন্য অনেকগুলো মুস্তাফিজ, ধন্যবাদ ডক্টর নাহরিন, ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, নিরাপদে থাকুন সবাই। ধন্যবাদ।